পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমি কোনোভাবেই এই ক্যাম্পাসে হতে দেবো না, ইনফ্লুয়েন্স হতে দেবো না। কিন্তু তুমি রাজনৈতিক সচেতন হবা, তুমি দেশের কোথায় কি ঘটছে বলবা, তুমি ইন্টারন্যাশনালি কি হচ্ছে কনসাস হবা, কিন্তু আমি প্রভাব হতে দিব না এই জায়গায়। যে ছেলেটা সত্যিকারে সিট দরকার তাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, এবং যে প্রান্তিক জনগোষ্ঠী ধরেন দূরের থেকে আসছে আমি বলছি ওর প্রায়োরিটি আগে। ঢাকায় বাসায় আমি বলছি ওকে সিট দেওয়া যাবে না। এই মেডিকেল কলেজটা আমাদের বাংলাদেশের যে 37টা মেডিকেল কলেজ আছে এর ভিতরে নবীনতম মেডিকেল কলেজ। 2016 সালে এই যাত্রা শুরু হয়। 50 জন ছাত্রছাত্রী দিয়ে প্রথম শুরু হয়। বর্তমানে 100 জন ছাত্রছাত্রী আমাদের এখানে পড়াশোনা করছে। অলরেডি চতুর্থ 4 ব্যাচ MBBS ডাক্তার হয়ে গেছে, 5ম ব্যাচ এবার MBBS পরীক্ষা দিচ্ছে। তার মানে আমরা 5টা ব্যাচ অলরেডি ক্রস করে ফেলেছি, এবং যারা এখান থেকে পাশ করেছে তারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে খুবই ভালো সুনামের সাথে ওরা কাজ করে যাচ্ছে। আমি এখানে জেনারেল সার্জারির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত, এবং আমি প্রিন্সিপাল হিসেবে কর্মরত। 2023 সালে আমি এখানে প্রথম যোগদান করি। তো নতুন মেডিকেল কলেজ হিসেবে কিছু চ্যালেঞ্জ থাকে আসলে এখানে। যেমন চ্যালেঞ্জের ভিতরে আমাদের সত্যিকারে আমাদের এখানে প্রশাসনিক ভবন নেই, হোস্টেল নেই। সেই অবস্থা আমি এখানে দায়িত্বভার গ্রহণ করি। তো সীমিত আমাদের সুযোগ সুবিধার ভিতরে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আমার যতটুকু ফ্যাসিলিটি আছে পুরোটা যাতে কাজে লাগানো যায়। সেই হিসেবে আমি যদিও আমার চ্যালেঞ্জ ছিল, আমি চ্যালেঞ্জটা এখনও মোকাবেলা করে যাচ্ছি, এবং আমি অনেকখানি আমার দৃষ্টিতে মনে করি আমি চ্যালেঞ্জের আমি সফল হয়েছি, এবং সামনে যদি কোনো ধরনের চ্যালেঞ্জ আসে সেগুলো ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো। আর প্রথমেই চিন্তা করেছি যে একাডেমিক পরিবেশটা কিভাবে ভালো রাখা যায়, এবং আমার ফার্স্ট প্রায়োরিটি আমি সকালবেলা এসেই প্রথমেই আমি খবর নেই যে আমার কোথায় ক্লাস হচ্ছে এবং ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি মাঝে মাঝে এই নিজে ব্যক্তিগতভাবে অন্যের ক্লাসে আমি যাই, যে দেখি টিচাররা ঠিকমতো এসছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। সেটা নতুন মেডিকেল কলেজে অসুবিধা থাকবে, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে চিন্তা করি বাংলাদেশের পার্সপেক্টিভে সব কিছু চিন্তা করতে হবে। এখন আমি ধরেন একটা ওয়েস্টার্ন কান্ট্রির মেডিকেল কলেজ হিসেবে আমি চিন্তা করলে হবে না। আমার দেশের যদি সম্পদ সীমিত থাকে, স্কোপ যদি সীমিত থাকে, তার ভিতরেই আমাকে যতটুকু কাজে লাগানো যায় সেটা কাজে লাগায়। যেমন আমার এখানে কিন্তু ফ্যাকাল্টি খুবই রিচ ফ্যাকাল্টি। আমি চ্যালেঞ্জ দিয়ে সবসময় বলি যে আমাদের ঢাকা যে 4টে মেডিকেল কলেজ আছে ফ্যাকাল্টির দিক দিয়ে আমরা অত্যন্ত দক্ষ ফ্যাকাল্টি। সুতরাং আমি ফ্যাকাল্টিতে সবসময় বলি যে আপনারা আপনাদের জ্ঞানটাকে আমাদের পরবর্তী জেনারেশনের ভিতরে ভেন্টিলেট করবেন, তাইলে আমরা বেঁচে থাকতে চাই পরবর্তী চিকিৎসক সমাজের মাধ্যমে, যে আমার জ্ঞানটা ওনাদের দিব, ওদের দিব, ওরা এই দেশটাকে চিকিৎসার দিক দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এই কনসেপ্টেই আমি আসলে এগিয়ে যাচ্ছি, যাতে কোনো ধরনের শিক্ষায় যাতে ওরা কোনো ধরনের ডেফিসিয়েন্সি না থাকে, এবং যারা হাতে কলমে যারা দক্ষ মেডিকেল গ্র্যাজুয়েট হয়, আমি এই মোটো নিয়ে এগিয়ে যাচ্ছি। আর ছাত্রছাত্রীদের চয়েস অনুযায়ী ওরা সাধারণত 4র্থতম চয়েসটা মুগদা মেডিকেল কলেজে দেয়। তার মানে ঢাকা মেডিকেল এবং অন্য 3টে মেডিকেল কলেজের পরেই 4 নম্বর চয়েস অপশন ওরা দেয়, এবং অনেকে আবার এরকম দিচ্ছে 3য় নম্বরে সরাওয়ার দিকে যদি ধরি, ওরা ওখানে মাইগ্রেশনের সুযোগ পেয়েছে কিন্তু যায় নাই, কারণ এনভায়রনমেন্ট দেখে ওদের কাছে ভালো লেগেছে, ওরা অনেকে যায় নাই এখানে। তো আমরা এটা চিন্তা করি যে আমরা ভর্তি হওয়ার পরে, আমি যেমন এবার ওরিয়েন্টেশনে বলেছি যে আপনাদের ছেলে মেয়েদের যদি চিন্তা করেন যে সোনার টুকরাটা দিয়ে গেলেন, আমরা চিন্তা করব যে 5 বছর পরে এটা হীরার টুকরা হিসেবে বেরোবে। এটা আমরা মনে করি না যে লোহার টুকরা হিসেবে বেরোবে। এবং আমি চিন্তা করি যে পড়াশোনার দিক দিয়ে আমার মেডিকেল কলেজ, ঢাকার যে 3টে মেডিকেল কলেজ আছে, এরা যদি কোনোভাবে প্রতিযোগিতা করে ইনশাল্লাহ আমার ছেলেমেয়েরা মনে হয় খুবই ভালো করবে বলে আমি আশা করি। যেহেতু আমার মাত্র 100 স্টুডেন্ট, সুতরাং আমার টিচাররা কিন্তু অনেকের নাম জানে, যেটা একটা পজিটিভ দিক শিক্ষায়। নাম ধরে ডাকা, তার খোঁজখবর নেওয়া, পার্সোনাল কোনো সমস্যা আছে কি না, শিক্ষার্থীরা এটা খুবই এনজয় করে। কারণ ওরা কিন্তু আমার রুমে একদম ইজি এন্ট্রি, যে কোনো সময় আমার রুমে আসে। এই যে সকালবেলা 2-3টা গ্রুপ আসলো, আমি ওদের কথা শুনি যে কী জন্য আসছো তোমরা, এবং ওরা না আসলে আমি আরও চিন্তা করি যে ওরা কেন আসতেছে না, ওদের কোনো ঝামেলা হলো কিনা। শিক্ষার্থীরা কিন্তু খুবই পজিটিভ, তাদের পড়াশোনা
এবং টিচারদের সাথে তাদের যে কমিউনিকেশন, যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে টিচার স্টুডেন্ট যে রিলেশনশিপটা, এইটা সবচাইতে ভালো অবস্থানে আমরা অবস্থান করছি। এবং টিচাররা ফিডব্যাক দেয় যে অমুক অসুস্থ, মানে এটা আমরা জানি। কিন্তু সুতরাং আমাদের শিক্ষার্থীরা এটা খুবই ভালোভাবে এনজয় করে। আমাকে যদি বলা হয় যে আপনি কোন দিকে যাবেন, আপনি সংখ্যা না মান, আমি অবশ্যই মান। আমি বলবো যে আমার যদি 100 স্টুডেন্টই থাকে, সে 100 স্টুডেন্টটাকে আমি দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলব। দক্ষ বলতে যে আমার যদি যায়, যে কারণ আপনারা জানেন যে একজন চিকিৎসক কিন্তু সে আন্তর্জাতিকভাবে চিকিৎসক, সে যদি দেশের বাইরেও যায় সে কিন্তু তার এই নলেজটা কাজে লাগাইতে পেরেছে। আমাদের চিকিৎসা এটা এরকম না যে শুধু বাংলাদেশে চিকিৎসা দেবে। আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি, তোমাদের ভীষণ থাকবে যে তুমি মুগদা মেডিকেল কোর্স থেকে পাশ করে তুমি ইংল্যান্ডে চিকিৎসা দিবে, তোমার স্ট্যান্ডার্ডটা এরকম পর্যায়ে হবে। সুতরাং অবশ্যই সিট বাড়ানোর চাইতে, আপনি যেটা বলতে চাইলেন যে সিট অথবা নাম্বার অফ স্টুডেন্ট বাড়ানোর চাইতে আমরা কোয়ালিটির দিকে বেশি নজর দিব, কোয়ান্টিটি না। আমার 5 জন অদক্ষ ডাক্তার চিকিৎসক সেটা দরকার নেই, আমার একজনই এনাফ। একজন ডাক্তার যদি দক্ষ হয় সেই আমার চিকিৎসা দিতে পারবে, 100 জনকে চিকিৎসা দিতে পারবে। কিন্তু আমার 5 জন ডাক্তারটা ও দক্ষ না, সে তো আমার 100 জনের চিকিৎসা দিতে পারবে না। সুতরাং আমরা এটা চাই যে অবশ্যই দক্ষ, এবং আমরা চাই যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মানুষ ফলো করবে বাংলাদেশকে, যে আমার বাংলাদেশের চিকিৎসক আসছিল সে ভালো। আমরা এই দিকে নজর দিতে চাই। একটা হয়তো সরকারের কনসেপ্ট থাকতে পারে এরকম যে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে ওখানে কিন্তু আসে ডাক্তার সংকট। আপনি যেমন ধরেন একদম রিমোটেস্ট এরিয়া, ওখানে দেখবেন যে ডাক্তার নাই। আবার আমার ঢাকা সিটিতে পর্যাপ্ত ডাক্তার আছে। সুতরাং এই কনসেপ্টটিতে হয়তো বা আমাদের মানে কর্তৃপক্ষ চিন্তা করছে, সরকার চিন্তা করেছিল যে আমরা যদি আরও বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রেও তো আমাদের যে চিকিৎসক যে অপর্যাপ্ততা অপরতুলতা রয়ে গেছে পেরিফেরিতে বিশেষ করে, সেইটাও তো ফিল আপ হয়, কিন্তু সেইটা আসলে পূর্ণ হয় না। আবার সেই ওই পেরিফেরি থেকে আবার সেই আমরা ঢাকামুখী অথবা আমাদের ক্যাপিটালমুখী আমরা হয়ে যাই। এটা আসলে এই বাস্তবায়ন করা যাচ্ছে না। কিন্তু এইখানে পরিকল্পনা করতে হবে যে অবশ্যই যাতে প্রান্তিক জনগোষ্ঠী যারা সত্যিকারের চিকিৎসার জন্য ঢাকায় আসে তাদের যাতে ঢাকামুখী যাতে না হয়, এই কনসেপ্টে আসলে আগে যেতে হবে। অনেক বেসরকারি মেডিকেল কলেজে স্ট্যান্ডার্ড আছে, আমরা বলবো না যে সব বেসরকারি মেডিকেল কলেজ খারাপ। আবার সরকারি মেডিকেল কলেজও অনেক সময় মানে ভবিষ্যৎ চিন্তা না করে হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনার মেইন যেটা দরকার, আপনাকে অবশ্যই একটা হসপিটাল লাগবে, আমার জনশক্তি জনবল লাগবে। এই সমস্ত কিছু চিন্তা না করেই হয়তো ঘোষণা দিয়ে দিল যে একটা মেডিকেল কলেজ হয়ে যাবে। সেটা হয়তো রাজনৈতিক কোনো থাকতে পারে, মানে ভীষণ থাকতে পারে, কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু এটা হচ্ছে না। যেমন এই জায়গাটাতে পরিকল্পনাটা সাজাতে হবে যে আমার যে জায়গা সত্যিকারের প্রয়োজন এবং আমার ইনফ্রাস্ট্রাকচার আছে, সব কিছু আছে, এই জায়গাটাতেই আমি মেডিকেল কলেজ করব। এবং সেটা ডিমান্ড বেজ হতে হবে যে সত্যিকারের দরকার। আমার ধরেন আমি একটা এক্সাম্পল দিই যে আমার এখন ভোলা এরিয়াতে আমার মেডিকেল কলেজ দরকার, তাহলে আমার আগে ইনফ্রাস্ট্রাকচার করে তারপরে আমার মেডিকেল কলেজ। কিন্তু আমাদের যেটা সমস্যা হয়, আগে মেডিকেল কলেজ ঘোষণা দেওয়ার পরে তারপরে জনবল, তারপরে এটা তো হলো না। এই জায়গাগুলোতে আসলে আমাদের যারা আমাদের সিনিয়র স্যাররা আছেন, যারা এই সমস্ত নিয়ে চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, এদের মাধ্যমে আসলে পরিকল্পনাটা আসতে হবে। আর আমার এখানে 35টা ফ্যাকাল্টি আছে, 35টা ডিপার্টমেন্ট, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই দক্ষ জনবল আছে। তো সেই দিক দিয়ে আমাদের স্টুডেন্টরা লাকি যে তাদের এরকম একটা 850 বেডের একটা হসপিটাল, এটা কিন্তু 850 বেডের কনভার্ট হয়ে গেছে, এবং 35টা ফ্যাকাল্টি, তাইলে আমার দক্ষ জনবল আছে। সেই ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীরা অবশ্যই লাকি যে তারা এরকম একটা মেডিকেল কলেজে পড়তে পারছে যেখানে একটা এস্টাবলিশড স্ট্যান্ডার্ড হসপিটাল আছে। সুতরাং ওরা তো লাকি, এই সুযোগটা ওদের কাজে লাগাতে হবে। এবং আমি স্টুডেন্টদের এটাই সবসময় বলি যে তোমরা খুবই ভাগ্যবান যে এরকম একটা হসপিটালের পাশে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমরা ভুল করো নাই। তোমরা মুগদা মেডিকেল কলেজে এসে অবশ্যই ভালো করেছো এবং তোমরা এই সুযোগটা পাবে, এটাই আমি সবসময় স্টুডেন্টদের বলে থাকি। আমি বেসিক্যালি সার্জন, আমি কিন্তু সকালবেলা এসেই আমি অপারেশন থিয়েটারে চলে গেছি, এবং আমার সপ্তাহে 2 দিন অপারেশন করি, এবং আমি রাউন্ড দিই, আমি ক্লাস নেই,
এবং আমার অন্য যে কাজের বাইরে আমি কিন্তু এই রুমে আমার প্রিন্সিপালের রুমে কম বসি, আমি কিন্তু ফ্যাকাল্টিতে আমার ডিপার্টমেন্টে বেশি যাই। কারণ আমাদের মোটরটা হলো যে আমাদের মাধ্যমে ফিউচার জেনারেশন সৃষ্টি করতে হবে। সুতরাং মেডিকেল কলেজ হলো ফিউচার মানে ডাক্তার তৈরি করার কারখানা যদি আমি বলি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে যে সেবার মানটা, এবং আমরাও সবসময় শুধু যে স্টুডেন্টদের নিয়ে আলোচনা করি এটা না, আমরা সেবা নিয়েও আমাদের কিন্তু মান্থলি মিটিং হয়, আমার ডাইরেক্টরের সাথে কন্টিনিউয়াস মিটিং হয় যে আমরা কীভাবে ইমপ্রুভ করা যায়। যেমন ধরুন আপনি এখন যদি যে দেখেন অনেক লোক লাইনে দাঁড়িয়ে আসছে, আমরা এটাও চিন্তা করছি যে অটোমেশন করা যায় কিনা, সে বাইরের থেকে টিকিট করে আসবে অনলাইনে, সরাসরি ডাক্তার সাহেবের কাছে চলে যাবে। আমরা কিন্তু এটাও চিন্তা করি যে এই লোকগুলো যে দাঁড়ায় থাকে এখানে, সেটা যাতে তার ভোগান্তি কম হয়, এটাও আমরা কিন্তু একটা প্ল্যান নিয়েছি এবং আমাদের পাইলট প্রজেক্ট এটা আছে। যখন করোনা এবং ডেঙ্গুর একটু মানে প্রাদুর্ভাব দেখা দিল, আমরা কিন্তু অলরেডি ডাক্তারদের ট্রেনিং দিয়েছি আমরা, এবং কিভাবে হাউ টু ম্যানেজ, এবং আমরা নিজেরা ভিজিট করি যে কোনো সমস্যা আছে কিনা, এবং যদি এরকম সমস্যা হয় যে আবার করোনা বেড়ে গেল, ডেঙ্গু বেড়ে গেল, এই ব্যাপারে আমরা 100% প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছি। আমাদের মেডিকেল কলেজ হসপিটাল যেটা, আমরা একদম 100% শতভাগ প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছি। ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা যে ম্যান পাওয়ার আছি এবং আমাদের যে বেড আছে, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো মুগদা মেডিকেল কলেজে। আমার মেডিকেল কলেজ কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ওরা অংশগ্রহণ করছে, কিন্তু ওরা যেটা করছে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ছাত্রদের আন্দোলন করা যায়, ওরা চমৎকার একটা এক্সাম্পল এখানে দেখিয়েছে যে আমার স্টুডেন্টরা কিন্তু রাস্তাতে ওরা বসেছিল, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করে নাই। একদম যদি আমি চিন্তা করি যে আমরা কিভাবে চাই যে কোনো একটা আন্দোলন হবে, অথচ কোনো ধরনের বিশৃঙ্খলা জনভোগান্তি হবে না, সেই আন্দোলনটা একটু করে আমার মুগদা মেডিকেল কলেজে এই জুলাই আগস্টের যে আন্দোলনটা, সেখানে তারা একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে করেছে, এবং ওরা পুরাটাই আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমাদের কথার বাইরে ওরা যায় না, কিন্তু তারা 100% একাত্মতা ঘোষণা করে তারা আন্দোলন করেছে। এখন প্রত্যেকটা জিনিসেই তো ধরেন পূর্ববর্তী যেটা ছিল মেডিকেল কলেজে, এখন ওরা যেটা যে কারণে আমরা আন্দোলন হলো, আমরা যদি বলি একটা পরিবর্তন চাইছি দেশে, সেই পরিবর্তনের সাথেও কিন্তু আমরা খাপ খাওয়াই নিয়েছি যে কোনো ধরনের যাতে বৈষম্য না থাকে, সেটা ব্যাপারেও আমরা এখানে কনসাস 100 আমরা এই ব্যাপারে সচেতন যে আমরা যেভাবে আন্দোলন করলাম, যেটার জন্য করলাম, সেটাও যাতে আমাদের বজায় থাকে, কোনো ধরনের যাতে বৈষম্য না থাকে। এই ক্যাম্পাসে কোনো ধরনের তোমরা রাজনৈতিকভাবে সচেতন হবে, কিন্তু রাজনৈতিক প্রভাব আমি অ্যালাউ করব না। ইনফ্লুয়েন্স যদি আমি বলি, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমি কোনোভাবেই এই ক্যাম্পাসে হতে দেব না, ইনফ্লুয়েন্স হতে দেবো না। কিন্তু তুমি রাজনৈতিক সচেতন হবা, তুমি দেশের কোথায় কি ঘটছে বলবা, তুমি ইন্টারন্যাশনালি কি হচ্ছে কনসাস হবা, কিন্তু আমি প্রভাব হতে দেব না এই জায়গা। এবং আমি কিন্তু নিজে এই আমাদের বয়েজ হোস্টেল যদিও আমাদের ফ্যাসিলিটি সীমিত, আমি কিন্তু মানে সপ্তাহে 2-3 দিন আমি হোস্টেল ভিজিট করি। লেডিস হোস্টেলে আমি যে যাই, বয়েজ হোস্টেলেও ভিজিট করি কোনো ধরনের সমস্যা আছে কিনা, এবং আমি ওদের একদম নিড বেস, যেমন যে ছেলেটা সত্যিকারে সিট দরকার তাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, এবং যে প্রান্তিক জনগোষ্ঠী ধরেন দূরের থেকে আসছে, আমি বলছি ওর প্রায়োরিটি আগে। ঢাকায় বসে আমি বলছি ওকে সিট দেওয়া যাবে না। সুতরাং আমার এখানে কোনো ধরনের মানে সিট বাণিজ্য, এটা তো আমি কোনোভাবেই বরদাস্ত করব না। এবং আপনি যদি বলেন বুলিং, র্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এটা আমি মাঝে মাঝে এটা মোটিভেশনাল করি, যাই বিভিন্ন সময় ইয়াতে যাই, অন্য মানুষের লেকচারে যেয়ে, অন্য টিচারদের লেকচারে যেয়ে আমি বলি যে কোনোভাবে বুলিং, র্যাগিংয়ের যদি সামান্যতম নিউজ আমার কাছে আসে, ইউ উইল বি পানিশড। কোনো পলিটিক্যাল লিডার যদি আমাকে ফোন করে যে আমি একটা রুগী পাঠাচ্ছি, আমি ডিউ রেসপেক্ট আমি বলি পাঠাই দেন, আমার রুমে পাঠাই দেন, আমি ব্যবস্থা করতেছি। কিন্তু আমি যেটা আগে বললাম, কোনো ধরনের ইনফ্লুয়েন্স আমি এখানে অ্যালাউ করব না যে এইটা করতে হবে, আননেসেসারি নো। যেমন ধরেন রুগীর ব্যাপারে যে সিট আপনি যেটা বললেন যে প্রায়োরিটি একজনকে দিবে না আরেকজনকে দিবে, এইটা সম্পূর্ণ নিষেধ। মুগদাতে আমরা এটা কোনোভাবেই অ্যালাউ করব না, সত্যিকারে যার দরকার। এবং আমরা বলি যে আমাদের এই চারদিকে যে রাজনৈতিক ইয়ার আছে তাদের সাথে চমৎকার সম্পর্ক। আমি বলছি যে আমি সরকারি চাকরি করি, আমি এখানে সার্ভিস দিতে আসছি, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা সহযোগিতা করবেন। আমাদের এখানে 315 জন আমার এখানে চিকিৎসক আছে, আমরা চিকিৎসা সেবা দিতে প্রস্তুত, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে।
প্রত্যেকটা চাকরিতেই একটা ছেলে বা মেয়ে যখন চাকরিতে যোগদান করে তার কিন্তু মোটিভ খুবই ভালো থাকে। সে যে জায়গায় যাক, যে প্রফেশনেই যাক, সে কিন্তু ভালো মনোভাব নিয়ে আসে। হয়তোবা আর্থসামাজিক অবস্থা, সামাজিক অবস্থার পেছে যখন পড়ে যায় সে, তখন সে হয়তো ডিপ্রেসড হয় আর কি। কিন্তু আপনি ডাক্তারদের কথা যেটা বললেন, আশা আমি সবসময় বলি যে তার যদি ঠিক থাকে, মোটিভ ঠিক থাকে, টার্গেট ঠিক থাকে, তাহলে সে কোনো সময় অসুবিধায় পড়বে না আর কি। আর এই যে আপনি অল্প বেতনের কথা যেটা বললেন, এটা আসলে একটা সুষ্ঠু পরিকল্পনার দরকার, যে একটা ক্লিনিকে একজন ছেলে, একজন ডাক্তার সাহেব কত বেতন হওয়া উচিত, এটা আসলে সরকার ঠিক করে দেওয়া উচিত। নীতিমালার ভিতরে যে কম আপনি বেতন দিতে পারবেন না আর কি। আর আরেকটা হলো, আমি আমার জুনিয়রদের যেটা বলি যে তোমরা শর্টকাট রাস্তা খুঁজো না, শর্টকাট সবসময় খারাপ। যেমন আমরা বলি যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইতে যা যা লাগে, তুমি একজন স্যারকে ফলো করো যে ওই স্যারের মতো আমি হব, কিন্তু তোমাকে তো ওই সময়টা ওয়েট করতে হবে। যেমন এক স্যার হয়তো খুব দামি একটা গাড়ি চালায়, দেখবে যে তার হিস্ট্রি হয়তো 30 বছর আগে সে পাস করছে, তুমি 30 বছর পিছনে। সুতরাং তুমি স্যারকে ফলো করবা, চিন্তা করবে যে আমি স্যারের মতো হব, কিন্তু ওই ফিনান্সিয়াল ওই অংশটা চিন্তা করবো যে আমার অটোমেটিক্যালি চলে আসবে। এই জন্য আমি চিকিৎসকদের সবসময় বলি যে তোমরা ডিপ্রেস হবে না। তোমাদের এখনও বাংলাদেশের অনেক ডাক্তারের সংকট আছে। আর তুমি যে দেশে থাকবে এমন তো না, তুমি বিদেশে চলে যেতে পারবা, তুমি যে কোনো দেশে যেতে পারবা, কিন্তু তোমাকে দক্ষ হতে হবে সব জায়গায়। দক্ষ এখনও দাম আছে। আমি সবসময় বলি সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। অনেক থাকবে কিন্তু তুমি মাঝখানে উঠে চলে যাবে। নোবেল চিকিৎসকের যেটা হয়, ও আসলে ক্যারিয়ার প্ল্যানটা ঠিক করতে হবে। আমাদের দেশের যেমন ধরুন আপনি যেটা প্রথমেই বলতেছিলেন যে কিছু সাবজেক্টে সংকট, কিছু সাবজেক্টটা সারপ্লাস। যেমন ধরেন আমি গাইনির কথা চিন্তা করি, অনেক ডাক্তার গাইনিতে তো কিছুটা সারপ্লাস আছে, আবার অনেক সাবজেক্টে নেই। তাহলে সুষ্ঠু একটা ক্যারিয়ার প্ল্যান করে দিতে হবে যে এইভাবে আসলে তুমি এইটা করতে পারবা, সুতরাং এই সাবজেক্টে আসলে এই তোমার বেনিফিট আছে। এই ক্যারিয়ার প্ল্যানটা ওদের ঠিক করে দিতে হবে। একটা ছেলে বা মেয়ে পাশ করার পরে ও আসলে একটু ডিপ্রেস হয়ে যায় যে কোথায় যাবে, কি করবে। এই জায়গাগুলোতে আসলে আমাদের সিনিয়রদেরও ভূমিকা আছে। যখন ওরা পাশ করে চলে যায় মেডিকেল কলেজ থেকে, তখন ওদের আসলে একটা গাইডলাইন দিয়ে দেওয়া উচিত যে তুমি এইভাবে চলো। আর একটা হলো যে তুমি তোমার চলার মতো টাকা দিয়ে চলো, তুমি তোমার ক্যারিয়ার প্ল্যান করো, এটি স্পন্টেনিয়াসলি তোমার ফিনান্সিয়াল বেনিফিটেড হয়ে যাবে। আর হলো মানে সরকারের পক্ষ থেকেও ওই ক্যারিয়ার প্ল্যানের ব্যাপারে যোগাযোগ দিতে হবে যে এইভাবে করলে, এই জায়গাগুলো করলে আমার এই জায়গার সংকট। যেমন অ্যানাস্থেশিয়াতে ডাক্তার নাই, তাইলে যদি বলা যে তুমি অ্যানাস্থেশিয়াতে যদি আসো তুমি এই ফ্যাসিলিটি পেয়ে যাবে, তখন ওই ছেলেটা, জুনিয়র ছেলেটা ভাবে তাহলে আমি অ্যানাস্থেশিয়াতে যাই। এই জায়গাতে আমাদের হাত দিতে হবে, বিশেষজ্ঞ যে কমিটি নিয়ে একটা ক্যারিয়ার প্ল্যান করে দিতে হবে। প্রফেশনালিস্ট হতে হবে, আমাকে সত্যিকারে পেশাজীবী হতে হবে। যে আমার যদি চিন্তা করি যে আমার পেশেন্ট সেফটি ফার্স্ট, এই মোটো। যেমন আমি যেমন ব্যক্তিগতভাবে চিন্তা করি যে পেশেন্টের সেফটির জন্য যা যা করার দরকার আমি করব, আর ফিনান্সিয়াল বেনিফিট যেটা এটা অটোমেটিক আসবে আমার, কিন্তু পেশেন্ট ফার্স্ট। আমার পেশেন্টের সেফটি, পেশেন্টের সিকিউরিটি, এই জিনিসটা আমাকে আগে এনশিওর করতে হবে। তারপরে যদি যেটা সাইড বাই সাইড অটোমেটিক্যালি আমার ফিনান্সিয়াল বেনিফিট হবে। সুতরাং এইটাই চিন্তা করতে হবে। যে পয়েন্টটা আনলেন যে অবশ্যই দক্ষ অ্যানাস্থেটিস্ট ছাড়া সার্জনকে অবশ্যই এইটা যেটা আপনি বলেন এটা প্রফেশনালিজমের বাইরে, সেটা তাহলে তার পেশাজীবী যেটা সে এই ইথিক্সটা মানলো না। তাহলে আর এটা হলো যে আমার ইথিক্যাল প্র্যাকটিস, বারে বললি যে আমার ইথিক্যাল প্র্যাকটিস করতে হবে। ইথিক্স তো এই জিনিসই যে আমার প্রথমে চিন্তা করবে যে আমার পেশেন্টের যাতে কোনো ক্ষতি না হয়। এর মেডিকেল ইথিক্স তো এটাই যে আমাকে পেশেন্ট বেনিফিট উইল বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। এটা হলো আমাদের ইথিক্সের 1 নম্বর পয়েন্ট। যে সার্জন তাকে পেশেন্ট, কারণ সার্জন কিন্তু প্রাইম, তাকেই ডিসিশন নিতে হবে যে এই পেশেন্টের সেফটি মানে ইনশিওর করার জন্য কী কী জিনিস করতে হবে। তাহলে আমার একটা এনভায়রনমেন্ট লাগবে, আমার জনশক্তি ওইভাবে লাগবে, যারা আমার সাথে কাজ করে, আমার টিম ওরকম লাগবে। প্লাস যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমি যে ওই ঘটনার পরবর্তী পর্যায়ে রেস্কিউ করার জন্য যে ফ্যাসিলিটি ওটাও থাকতে হবে। যেমন ধরেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তায়, আপনি সব কিছু মেনটেন করার পরেও গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি কী কী জিনিস করছেন, দিস ইজ দ্য কোশ্চেন। আর আপনি যখন গাড়িটা বের করলেন তখন কি আপনি সব কিছু চেক করে দেখছিলেন, আপনি কি ট্রাফিক আইন মেনে চলছেন? যদি আমি বলি হ্যাঁ, আপনি ডাক্তারদের এই যে টিম ওয়ার্ক যেটা, এটাও একটা মেডিকেল ইথিক্স প্লাস টিম ওয়ার্কের মতো। আপনি কি সব কিছু দেখে নিয়েছিলেন যে পেশেন্ট ঠিক আছে কিনা, পেশেন্টের আমার ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা, আমার এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা,
এই সব কিছু দেখে নিয়ে যদি করা হয়, আমি কোনো সময় অ্যাক্সিডেন্ট কিন্তু আমি প্রিভেন্ট করতে পারবো না, অ্যাক্সিডেন্ট ক্যান বি রিডিউস, আমি কমাতে পারবো, কিন্তু অ্যাক্সিডেন্ট কোনো সময় জিরোতে আনতে পারবেন না। ওই অপারেশনের সময় ক্যাজুয়ালিটি হবে, কিন্তু সেটা মিনিমাইজ হতে হবে, মিনিমাম হতে হবে। এবং কি করেছেন আপনি সেটা হলো দেখার বিষয়। আপনি কি এইটা আনএথিক্যাল কোনো কিছু প্র্যাকটিস করেছেন, কোনো ইনভেস্টিগেশন ছাড়া আপনি দিয়েছেন, অথবা আপনি অপারেশনের সময় কি কি মেজার নিয়েছিলেন, সেটা হলো আমাদের প্রশ্ন আর কি। সাংবাদিকরাও কিন্তু দেশের বলার সচেতন এবং দেশের সমস্ত কিছুর আমরা বলি মিরর, তাই না? সংবাদপত্র হলো মিরর অফ আমরা বলি সমাজ। এবং আমরা যে চিকিৎসক এবং সাংবাদিক, আমরা আসলে একজন আর একজনের না, কাউন্টার পার্ট না, আসলে বিপরীত কিছু না। আমার এটা হলো যে আমরা দুই পক্ষই অরিজিনাল সত্যিকারের যে ঘটনাটা এটা তুলে ধরতে হবে। আমি যেটা বলবো যে আমাদের যেমন ডাক্তারদের ভিতরে আপনি যেটা বললেন যে এরকম যে নাই এরকম না, আমরা তো সমাজেই আসলে বাস করি, এই সমাজের বাইরে কেউ না। সুতরাং বিভিন্ন মতাদর্শের লোকজন থাকবে, বিভিন্ন মানসিকতার লোক থাকবে। তো আমার সাংবাদিক ভাইদের প্রতি একটাই অনুরোধ যে সত্যিকারের ঘটনাটা আপনারা তুলে ধরবেন, এবং ঘটনার ইয়েটা আপনি রিয়াকশনটা পরে দেখেন। একটা ঘটনা ঘটে গেছে, আপনি এখনই নিউজ করেন না, আপনি পুরো জিনিসটা জানেন যে ঘটনাটা কী হলো। কারণ ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে যদি হেডলাইন করে দেন তাহলে কিন্তু সমস্যা। পুরো ঘটনাটা জানার পরে সত্যিকারে যদি কারো অবহেলা থাকে তাহলে সেটা কী হবে সবাই জানবে, এবং ওই লোকটাও কারেকশন হবে, এবং আমাদের অন্য অন্য চিকিৎসক যারা আছে তারাও কারেক্টেড হবে যে আসলে সত্যিকারে এই ঘটনাটা হওয়া উচিত হয় না। আমরা কিন্তু আসলে একজন আর একজনের কাউন্টার পার্ট না, বিপরীতে না। মানে সাংবাদিকরাও দেশের সেবা করে, আমরাও সেবা করি, যার যার স্পেকট্রাম আলাদা। তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই একটা ঘটনার পরে সত্যিকারে বলে না যে ঘটনার পিছনে ঘটনা, তাইলে সত্যিকারে নিউজটা যাতে আসে, তাইলে কী হবে, জনগণেরও যে ঘটনাগুলো ঘটে একটা বলার পরে যেমন বললো যে হঠাৎ করে বলে ফেললো যে চিকিৎসকের অবহেলায়, সত্যিকারে অবহেলা ছিল কিনা এটা জেনে যদি সত্যি অবহেলা থাকে তাহলে বলতে হবে যে হ্যাঁ ওই ডাক্তার সাহেবের অবহেলার এটা মারা গেছে। আগেই যাতে আমরা কোনো কমেন্ট না করি, মানে কোনো একটা কমেন্ট করে ফেললে কিন্তু ওইটা ঘোরানো যায় না। দক্ষ যে ব্যাপারে কমেন্ট করতে পারে তার মুখ দিয়ে শুনতে হবে। তাইলে ধরেন একটা রুগী অপারেশনের সময় মারা গেল, তাহলে এই মৃত্যুর কারণটা ডিটেক্ট করার কিন্তু তাহলে আমাদের বিশেষজ্ঞ কমিটি আছে। যেমন ধরো আমি সার্জারি, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই সার্জারি রিলেটেড যে আছে সে এটা বুঝতে পারবে যে সত্যিকারে কী ঘটনাটা ঘটছিল। সুতরাং আমার কাছে মনে হয় যে কোনো যদি অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় তাহলে অবশ্যই দক্ষ লোকদের দিয়ে, এক্সপার্ট দিয়ে আগে তদন্ত করতে হবে, তাদের মুখ দিয়ে কথাটা বেরোতে হবে যে হ্যাঁ সত্যিকারে এই পয়েন্টটা ছিল। তাইলে কি হবে, জনগণও জানবে, ফিউচারে যারা আমাদের চিকিৎসক আছে তারাও এই জিনিসটার থেকে কারেকশন হয়ে যাবে, তাহলে আমার তো এই জিনিসটা করা ঠিক হয় নাই। এই জন্য অবশ্যই বিশেষজ্ঞদের মুখ দিয়ে বেরোতে হবে। যেমন ধরেন আমি এক্সাম্পল দিই যে অগ্নি দুর্ঘটনা ঘটলো, ফায়ার সার্ভিসের যে এক্সপার্ট সে এসে বলবে যে এটা কি হয়েছে ঘটনাটা, এটা কি ইলেকট্রিসিটির কোনো হয়েছে নাকি অন্য জায়গা থেকে ফায়ার হলো, আমি তো জানি না এই ব্যাপারে। সুতরাং সবার উচিত হলো যে আমি এক্সপার্ট না, এটা এক্সপার্ট যারা আছে ওরা এটা বলুক আর কি। ওষুধ কোম্পানির সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু সেটা কীরকম ওষুধ রিলেটেড ইনফরমেশন জানার জন্য। যেমন আমরা যখন কোনো ওষুধ লিখি, ওই ওষুধ কোম্পানি কিন্তু আমাদের ইনফরমেশনগুলো দেয়, ওষুধের সাইড ইফেক্ট থেকে শুরু করে তার কি কারণে ব্যবহার করা যায়, ডোজ, এটা আমরা ওনাদের কাছ থেকে ইনফরমেশনগুলো পেয়ে যাই। কিন্তু এটা ওনাদের লাগবে, ওষুধ কোম্পানি ছাড়া আসলে আমরা ইনফরমেশনগুলো পাবো না। কিন্তু এই যে প্রশ্নটা এসছে যে ওষুধ কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যবহার করে ট্রিটমেন্টটা মডিফিকেশন হয়ে যায়, প্লাস কস্ট বেড়ে যায়, যেটা অভিযোগ আসছে, যদি এই উপঢৌকনগুলা গিফট না দিত তাহলে হয়তো ওষুধের দাম কমে যেত, এরকম একটা অভিযোগ আছে। কারণ তারা তো যেহেতু ব্যবসায়ী, আমাকে একটা জিনিস দিয়ে সে ওটিকে তুলে নিবে, সে তো লসে যাবে না আর কি। সুতরাং এইটা তখনই সফল হব আমরা যখন আমরা ইথিক্যাল প্র্যাকটিস করব। আমি যখন রুগীর কোনো চিকিৎসা দিতে যাব, আমার যদি দুটো জিনিস মাথায় রাখি যে এই রোগটা কি, প্লাস তার আর্থসামাজিক অবস্থাটা কি, এই ওষুধটা কিনতে পারবে কিনা। যেমন আমরা কিন্তু এটাকে আমরা কমপ্লায়েন্স বলি, যে রুগী এটা অ্যাকসেপ্ট করবে কিনা। যেমন আমি যদি এক্সাম্পল দিই যে একজন গরিব মানুষ রিক্সা চালায়, আমি এমন একটা ওষুধ লিখলাম যে ডেইলি 300 টাকা লাগবে, সে ওষুধ কি খাবে না। সুতরাং এটা কিন্তু ট্রিটমেন্ট ফেলার হইল। সুতরাং আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর এই যে গুরুতর অভিযোগ যেটা
আমি বলবো যে শুধুমাত্র ইথিক্যাল প্র্যাকটিস করলেই এটা বন্ধ হয়ে যাবে। এখন অনেক সময় যেটা হয়, যদি বেনিফিটেড হয়, যেমন আমাকে একটা কোনো ট্রেনিং করাইলো, ধরেন এমন একটা ট্রেনিং একটা ওষুধ কোম্পানি স্পন্সর করলো, সারা ওয়ার্ল্ডে আছে এই যে স্পন্সর করে, আর সেটা আমার জনগণের জন্য হেল্প হবে। যেমন ধরেন আমি একটা নতুন কোনো একটা কিছু শিখে আসলাম, প্রসিডিউর শিখে আসলাম, ট্রিটমেন্ট শিখে আসলাম, সেখানে কোনো একটা কোম্পানি আমাকে স্পন্সর করছিল, সেটা এসে আমি দেশের কাজে লাগাইলাম, সেটা কিন্তু কোনো অপরাধের ভিতর পড়বে না। যে আমি শিখে আসলাম জনগণের জন্যই আমি এটা কাজে লাগাইলাম, সেটা কিন্তু, তাহলে দেখতে হবে আমার মোটিভটা কী ছিল, আমাকে সে যে জিনিসটা অফার করলো সেখানে আমার কোনো ইল মোটিভ ছিল কিনা, নাকি আমার পজিটিভ মোটিভ ছিল, দিস ইজ দ্য কোশ্চেন। এইটা সম্পূর্ণ ওই ডাক্তার সাহেবের ইথিক্যাল এবং মোটিভ, তার মন মানসিকতার উপর নির্ভর করবে। যখন এই হেলথ সংস্কার যেটা হলো, স্বাস্থ্য সংস্কার কমিশনের আমাদের একটা মিটিং ছিল, ওনাদের সাথে কিন্তু আমরা এই জিনিসটা বলেছি। যেমন যদি বলা হয় যে দুর্গম এরিয়াতে ডাক্তার সাহেবরা কেন থাকে না, তাইলে যদি এরকম করা যায় যে তাকে ইনসেন্টিভ দেওয়া হলো, অথবা তার এই চাকরির যে সময়কালটা তাকে পরবর্তী প্রমোশনের হেল্প করবে, তাহলে কিন্তু সে ওখানে যাবে। যে আমি ঠিক আছে 2 বছর যে আমি হিল ট্রাক্সে চাকরি করলাম অর্থাৎ দুর্গম এরিয়াতে চাকরি করলাম, হিল ট্রাক্স কিন্তু একটা ভাতা ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না, যে তাকে ওই দুর্গম এরিয়ার ভাতা দেওয়া হলো, প্লাস পরবর্তী পর্যায়ে তার প্রমোশনের জন্য তাকে এই প্রিফারেন্স দেওয়া হবে। তুমি 2 বছর চাকরি করছো, সুতরাং তুমি ইউ উইল বি প্রিফার্ড, সেটা কিন্তু দিতে পারে, অবশ্যই দিতে পারে। তাইলে কিছু জিনিস আপনার এই যে দুর্গম এলাকায় ডাক্তার থাকে না, এটা অনেকাংশে কমে যাবে। এটা একটা অবশ্যই প্ল্যানের ভিতর থাকা উচিত। ইন্ডিয়া অনেকখানি ওরা অ্যাক্ট করে নিচ্ছে, যে একটা ক্রিমিনাল অ্যাক্ট ডাক্তারদের গায়ে অথবা চিকিৎসক এবং অন্য অন্য কর্মচারী হসপিটালে এসে কোনো ধরনের যদি এরকম অ্যাক্টিভিটি করে, তাহলে ক্রিমিনাল অ্যাক্টে তার বিচার হবে। এটা কিন্তু অনেক দেশ, ইন্ডিয়া করে নিছে এটা। বাংলাদেশের তো স্বাস্থ্য যে হেলথ প্রোটেকশন যেটা সুরক্ষা, এটা চলমান এবং আলটিমেটলি মধ্যে একটা লেভেল পার হয়ে চলে গেছে আর কি। যেমন আমরা আসলে দুইজনেরই সুরক্ষা চাই, আমি আমার সুরক্ষা চাই, জনগণেরও সুরক্ষা চাই, দুটোই থাক। তার মানে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, যাতে ডাক্তারদের আমার সাধারণ জনগণ আমাকে শত্রু না ভাবে। আমরা কারো শত্রু না, আমরা জনগণেরই লোক। সুতরাং আমরা এই দুই গ্রুপটাকে বুঝতে হবে যে আমি যে আসলাম অসুস্থ অবস্থায় হসপিটালে আসলাম, আবার চিকিৎসককে বুঝতে হবে যে এই লোকটা আসছে সে এমনি হাসপাতালে ঘুরতে আসে না, সে অসুস্থ ছিল, তার একটা ইমোশন থাকতে পারে। এখানে ডাক্তারদের আমি যেটা জুনিয়রদের বলি যে তোমাদের একটু টেকনিক্যাল হতে হবে। যেমন ধরেন আমি এক্সাম্পল দিই, কারো মা মারা গেছে, সে কিন্তু ওই সময় একটা ইমোশনাল থাকবে যে আমার মা মারা গেছে, সে বলতে চাবে যে আর একটু যদি ভালো হইতো বেঁচে যেত আমার আম্মাটা। তো এই জায়গাগুলোতে আমাদের ডাক্তারদের একটু টেকনিক্যাল হতে হয়, যে ওই সময়টা নিজেকে সে একটা কথা বললে আমি একটা কথা বলবো না, এখানে টেকনিক্যাল হতে হবে আর কি। এই জায়গাগুলোতে আমাদের চিকিৎসকদের একটুখানি আমি বলবো যে প্রশিক্ষণের দরকার আছে, যে হাউ টু হ্যান্ডেল দ্য এই মব। কিংবা তারপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা জনগণেরও বুঝতে হবে যে ডাক্তাররাও মানুষ, এবং তাদের গায়ে আমরা তো বলা হয় যে আমাদের কোনো অস্ত্র নাই, আমরা তো এমনি এমনি বসে আছি। সুতরাং আমাদের গায়ে আঘাত করা এটা অবশ্যই জনগণের কোনোভাবেই উচিত না। যদি কোনো অভিযোগ থাকে, কর্তৃপক্ষ আছে, আমাদের বিএমডিসি আছে, হেলথ মিনিস্ট্রি আছে, ডিজি আছে, তাদের কাছে অভিযোগ করতে পারে। অভিযোগ করা তো তার রাইট, কিন্তু যেটাকে বলে আইন নিজের হাতে অবশ্যই তুলে নেওয়া উচিত না। মানুষেরও আসলে সচেতন হতে হবে। যেমন ধরেন যে সে কি যাবে কিনা, এখন তো বলা হয় যে অনেকে বলে সিম্পল এমবিবিএস ডাক্তাররা কিন্তু এখন অনেক জায়গায় গেছে। এখন কুয়াকের যে সমস্যাটা সেটা হলো স্থানীয়, বেশিরভাগ তারা স্থানীয় থাকে এবং তাদের ওইখানে একটা প্রভাব প্রতিপত্তি থাকে। এইটা একটা কারণ, সেখানে আসলে প্রশাসনের ভালো ভূমিকা রাখতে হবে, মানে প্রশাসনের দিক দিয়ে। যেমন আমি বলবো আমরা ডাক্তারদের কিন্তু ওই ক্ষমতাটা নাই, যে সিভিল সার্জন সাহেবেরও নাই। সে তার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ করে তাকে হয়তো অ্যারেস্ট করবে অথবা আইনের সম্মুখীন করবে, কিন্তু আমাদের কিন্তু ওই এটা নেই। যদি শুধুমাত্র আইনের প্রয়োগটা থাকে, যে কে ওষুধ বিক্রি করতে পারবে সেটাও যদি থাকে, যে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করতে পারবে না, অথবা প্রেসক্রিপশন ছাড়া এই ড্রাগ, যার সবসময় জানেন যে বাইরের দেশে ওটিসি আছে, ওভার দ্য কাউন্টার কিছু ড্রাগ থাকে, প্যারাসিটামল, ওমিপ্রাজল, এগুলো কিনতে পারে যে কোনো কেউ, কিন্তু অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া সেল করতে পারবে না। এই নীতিটাই যদি একদম 100% প্রয়োগ করা হয়, তাহলে এগুলো এমনি কমে যাবে। পেশাজীবী সংগঠন তো করা হইলেও ওই কারণে, যেন আমাদের বিএমএ,
অথবা অন্য অন্য সংগঠনগুলো আছে, সবাই পারে, অবশ্যই পারে এটা, যে এই জায়গাগুলোতে হাত দেওয়া এবং সত্যিকারে যে যে এরকম যে জায়গাগুলোতে এই ধরনের কার্যক্রম হচ্ছে, আমাদের বিএমএর থেকেও ইচ্ছা করলে তারা সরকারকে বলতে পারে যে এই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, অবশ্যই ভূমিকা আছে। প্রথমেই ওদের চাপের ভিতর না ফেলে একটু রিল্যাক্স অবস্থায়, এবং আমি আমার টিচারদের যে বলেছি ওদের 1 সপ্তাহ পর পরে কমপক্ষে একটু 1 ঘন্টা সময় দেওয়া, লেকচার আওয়ার একটু কমায় দেওয়া, ওদের সাথে একটু কথা বলা এবং সত্যিকারে গাইড করা। যেমন ধরুন এসেই ও একটা ঝামেলার ভিতর পড়ে যায়, 1 নম্বরে সিটের সমস্যা, খাওয়ার সমস্যা, এরকম ধরেন বিশেষ করে যেমন আমাদের এখানে ভুটানি স্টুডেন্ট আসছে, তাদের ডায়েট সাথে মিলে না, আমরা চেষ্টা করেছি ওদের যে দেশের খাবার দাবার ওরকম করে দেওয়া। আবার ধরেন অনেকে অন্য ডিস্ট্রিক্টের থেকে আসছে, তার খাওয়ার সাথে মিলে না, তার বিহেভিয়ার মিলবে না। যেমন আমি ওদের যদি বলি যে তোমরা দেখো এক ফ্যামিলি থেকে আসছো, আরেকটা ছেলে আরেকটা ফ্যামিলি থেকে আসছে, সুতরাং দুজনের ভিতরে ইয়েতে নাও মিলতে পারে মতাদর্শে, কিন্তু এই মতাদর্শে মিল করে চলাটাও কিন্তু তোমার পার্ট অফ এই একাডেমিক কার্যক্রম, যে তুমি আরেকজনের সাথে ভালো করে চলবা। তো ইনিশিয়ালি আমরা ওদের আসলে বলতে চাই যে বিভিন্ন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেওয়া, কিছু খেলাধুলার আমরা যেমন আয়োজন করতেছি, যেমন আমাদের সামনের মাসে ফুটবলের একটা আয়োজন আছে, আমরা ছোটো স্কেলে ওদের একটু রিক্রেশনের ভিতর রাখা। যেন আমিও বলেছি যে ওদের সাথে যারা একদম ফার্স্ট ইয়ার আছে ওদের সাথে আমি একদিন সকালে ব্রেকফাস্ট করবো, শুধু ওদের সাথে বসবো, আমরা চিন্তা করেছি। এই ধরনের কিছু জিনিস আমরা হাতে নিয়েছি এবং মোটিভেশনাল কিছু কথাবার্তা বলা। যেমন হয়তো আমি মাঝে মাঝে চিন্তা করছি বাইরের গেস্ট লেকচারদের নিয়ে এসে ওরা দেখুক বিভিন্ন সাবজেক্টে যে আমাদের সিনিয়র স্যাররা আছে, তাদের যদি দেখে যে তাহলে ভাববে যে আমি ওনার মতো হব। তো এইটা আমি চিন্তা করি। আমাদের কিন্তু এখানে অনেক স্যাররা বাইরের থেকে এসে ক্লাস নেয়, যে শুধু ইয়ের জন্য না যে টিচার সংকট সেজন্য না, ওরা ওদের ইয়েকে দেখুক, আইডলকে দেখুক যে আমি ওরকম হব। তাকে পড়াশোনায় লাইন ঠিক রাখতে হবে, যে তাকে মেডিকেলের যে কঠিন একটা অ্যাডমিশন টেস্ট হয়, পড়াশোনা ভালো করতে হবে। আর একটা সবচেয়ে যেটা 1 নম্বরে আনতে হবে, যে একটা সেবামূলক একটা মানে পেশা, মানুষকে সেবা করার যদি কোনো রাস্তা থাকে 1 নম্বরে হলো চিকিৎসক সমাজ। সুতরাং ওইভাবেই চিন্তা করতে হবে যে আমি একই সাথে আমি সেবা করব প্লাস আমার পেশাটাকে আমি সমুন্নত রাখবো। এই মোটিভ নিয়ে যদি কেউ আগায় তো অবশ্যই সাকসেসফুল হবে আর